তসলিমার নাভিকে হাত বোলাতে বোলাতে নিচের দিকে ক্রমশ এগিয়ে গেলাম। কেউ লম্বা হয়ে শুয়ে আছে। রাত 12টা। পুরো বাসাটা ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলোয় রোমান্টিক একটা দৃশ্য আমার রুমে ছড়িয়ে পড়ে। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম অন্তিম আলিঙ্গন। রচনায় সুপর্ণা মিশ্র, গল্প পাঠে জয়দীপ মণ্ডল, প্রধান চরিত্রে তসলিমা আর রিয়াজ। তসলিমা তথা সুপর্ণা মিশ্র, রিয়াজ তথা জয়দীপ মণ্ডল, আব্বু তথা দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে অন্তিম আলিঙ্গন। আজ আমার দূর সম্পর্কের এক মাস্ট দিদির নিকাহ। তাই আব্বু আর আম্মু আমায় বাড়িতে রেখে ঢাকা গেছে। আমাকে অনেক জোর করেছিল যাওয়ার জন্য, কিন্তু 2 দিন পর থেকেই আমার পরীক্ষা শুরু হবে এই বলে আমি যাইনি। আম্মু আমার জন্য রান্না করে ফ্রিজে সব খাবার রেখে দিত, যাতে আমার কোনো অসুবিধা না হয়। বাড়িতে আমি এখন পুরো একা। সারা দুপুর পড়াশোনা করে বিকেলের দিকটা একটু খিদে দিতে পারছিল, তাই একটু চা বানাতে গেলাম রান্নাঘরে। চা বানাতে বানাতে হঠাৎ মনে হলো তসলিমাকে একটা কল দেই। তসলিমা হলো আমার বহু বউ, আমার প্রেমিকা। বাড়ির সবাই তসলিমার ব্যাপারে জানে, আর আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়ে গেলে একটা চাকরি পেলেই তুই বাড়ি ঠিক করেছে যে আমাদের নিকাহ দিবে। ইদানিং পড়াশোনার চাপে তসলিমার সঙ্গে খুব একটা দেখা বা ফোন করা হয়ে ওঠে না। খুব মন খারাপ করে। তাই আজ ভাবলাম বাড়িতে তো কেউ নেই, যদি তসলিমার সঙ্গে কিছুটা সময় কাটানো যায়। কিন্তু তসলিমা কি বাড়ি আসতে রাজি হবে? ফোনটা তো একবার করে দেখি। আমি ভালোবেসে ডাকলে ও না এসে কোথায় যাবে? হ্যালো জান, কেমন আছো? কি করছো এখন? এই তো বসে টিভি দেখতেছিলাম। তুমি কি করছো? এই তো আমি চা খাচ্ছি, আর তোমায় খুব মিস করতেছি। কেন? আমাকে মিস করছো কেন? তোমায় যে সব সময় মিস করি জান। হুম, ন্যাকা মিস না সাই। সারাদিন একটা কল দাও না, মেসেজ দাও না, আবার নাকি আমি মিস করতেছো। এইটাই হলো তোমার সমস্যা, বিশ্বাস করো না। তুমি জানো জান, আমার পড়াশোনার কতটা চাপ, আর আমি ওই সবই তো করছি তোমার এই তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে আসার জন্য। সেইটাকে তুমি তোমার মগজে ঢোকাও না। বুঝি বুঝি, সব বুঝি, তাই জন্য তো তোমাকে ডিস্টার্ব করি না। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় যে, খুব একা লাগে জানো জান। জানি, আমারও কষ্ট হয়, কিন্তু আর তো মাত্র কয়েকটা মাস। তারপরে যা করে হোক একটা কাজ জোগাড় করে এই সময়ের জন্য তোমাকে নিজের কাছে নিয়ে চলে আসবো। আমিও সেই দিনটার অপেক্ষাতেই আছি গো জান। তা শোনো না, আজকে আমার একটা আবদার আছে, না বললে কিন্তু আমি শুনবো না। কি আবদার? আগে তুমি কসম খাও যে তুমি রাখবা। আরে আগে আবদারটা তো বলবা। না, কসম খাও যে আমি যা বলবো তুমি করবা। দেখো, তুমি কিন্তু আমার জন্মদিনে আমার কথা দিয়েছিলে যে যেদিন খুশি তোমার কাছে আমি উপহার চাইবো, আর সেইটা তুমি আমার দিবে। আজ আমার সেই উপহার চাই, তোমার দিতেই হইবে। কথা দাও। আচ্ছা বাবা, দিলাম কথা। বলো এবার কি চাই? তুমি আজ আমার বাসায় এসো প্লিজ। এখন? এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি আমি কিছু জানি না, তোমাকে আজকে আমার বাসায় আমার সঙ্গে থাকতেই হইবে। আম্মু আব্বু বাড়িতে কেউ নাই। আজ আমি তোমার সঙ্গে কিছুটা সময় একা কাটাতে চাই। তুমি কি পাগল হয়েছো জান? আম্মু আব্বুকে কি বলে বেরোবো আমি? রাতে বাড়ির বাইরে থাকতে দেবে না আব্বু। আমি কিছু জানি না,
তুমি আমায় কথা দিয়েছো, তুমি আসবে না কি লেখা? তুমি বলো কোন বান্ধবীর বাড়ি যাবে পড়াশোনা করতে? আজ রাতে আমি তোমাকে কাছে চাই, বাস। আমি আর কিচ্ছু জানি না। তুমি না সত্যি খুব দুষ্ট হয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আব্বুকে বুঝিয়ে আসি। ওয়াও, থ্যাংক ইউ জান। আসো আসো, তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করছি। মনে মনে খুবই আনন্দ পেলাম এবং খুবই উৎসাহিত বোধ করলাম, কারণ এই প্রথমবার আমি তসলিমাকে নিজের এত কাছে পাবো, পুরোই একান্তে। মনের আনন্দে আমার ঘরটা একটু গুছিয়ে ওর জন্য অপেক্ষা করতে রাখলাম। রাত তখন 10:30 হবে, বেল বাজলো, দরজা খুলে তসলিমাকে দেখে খুবই আনন্দ পেলাম। তোমার কথা রাখতে তোমার কাছে ছুটে এলাম। থ্যাংক ইউ সো মাচ জান। চলো ভিতর চলো। তসলিমাকে নিয়ে নিজের ঘরে গেলাম। খুব লজ্জা পাচ্ছিল তসলিম। আস্তে আস্তে ওকে জড়িয়ে ধরে বিছানায় শোয়ালাম। তসলিমার নাভিকে হাত বোলাতে বোলাতে নিচের দিকে ক্রমশ এগিয়ে গেলাম। সেও লম্বা হয়ে শুয়ে আছে। রাত 12টা। পুরো বাসাটা ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলোয় রোমান্টিক একটা দৃশ্য আমার রুমে ছড়িয়ে পড়ে। হাত নাভির 1 ইঞ্চি নিচে নিয়ে আমার নাকটা ওর পেটে নিলাম। মন মুগ্ধ হয়ে ঘ্রাণ অনুভব করছি। সেও আমার মাথা চেপে ধরে আছে, নাভিতে চুম্বন এঁকে দিচ্ছে। সে কি মধুময় অনুভূতি! হঠাৎ আকাশে মেঘের গর্জন শুনতে পেলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে। এ যেন কি একটা না চাইতেই পেয়ে গেলাম। বৃষ্টির মধ্যে রোম্যান্স আরো কড়া হতে থাকে। ঠান্ডা শীতল বাতাস জানলা বেয়ে আমার রুমে ছোটাছুটি করছে। এত ঠান্ডার মাঝেও আমার শরীরের উত্তেজনায় আমার গরম লাগতে থাকে এবং আমার পরনের গেঞ্জিটা আমি খুলে ফেলি। খালি গায়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ি। কোথায় কোথায় যে হাত চলে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এরকম কতক্ষণ? আমার খাটে অদ্ভুত আওয়াজ শুরু হলো। রুমের মধ্যেই যেন ঝড় উঠলো। মেতে উঠলাম দুজনেই এক অজানা সুখের খোঁজে। রাত তখন 2টো। সেও ক্লান্ত আর আমিও ক্লান্ত। তসলিমা মৃদু এসে বলল, আমি চাই কোথায় যান? ওয়াশরুমে। যা, ফ্রেশ হয়ে আসো। আমি বিছানায় শুয়ে আছি। তসলিমার বের হওয়ার অপেক্ষা করছে। সারা রাত কি যুদ্ধটাই না করলাম। জীবনে এই মুহূর্তটা উপভোগ করা যে এত মজার হবে ভাবিনি। নিজেকে বেশ বীর পুরুষ বলে মনে হচ্ছে, কারণ তসলিমা তৃপ্তি পেয়েছে। বিছানায় শুয়ে শুয়ে এইসব কথা ভাবছি, ঠিক এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। দেখি আব্বুর ফোন। কিছুটা অবাক হয়ে যাই। এত রাতেই আব্বু ফোন দিছে, কি ব্যাপার? ফোনটা রিসিভ করি। হ্যাঁ আব্বু বলো। তোরে কখন দিয়ে কত হাজার বার ফোন দিতেছি, কোথায় ছিলিস তুই? ফোনটা ধরতেছিস না কে? ঘুমিয়ে পড়েছিলাম হয়তো। আব্বু, কেন কি হয়েছে? এত ফোন কি লেখা? আরে শুধু আয় না, তাসলিমারও বাসা থেকে সবাই তোরে হাজার বার করে ফোন দিতেছে। তুই তাড়াতাড়ি যা তোদের বাসায় রে বাপ আমার। কেন এত রাতে ওদের বাড়ি যাওয়া লাগবে কেন? আল্লাহ, তাসলিমা রে নেই রে বাপ, তাসলিমা নেই। মানে কই গেছে না? খুদারে তোকে কি জানাই, তাসলিমা সন্ধ্যা হইতে ওদের বান্ধবীর বাসায় যাবে বলে বেরিয়েছিল। রাস্তায় একটা ট্রাক এসে ওকে দিয়ে চলে গিয়েছে। তাসলিমা আর নেই রে, তাসলিমা আর নেই। কি সব পাওয়া যায় না কথাবার্তা? কথাগুলো শুনে দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখি ভিতরে একটা বিড়াল চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার করতেই বিড়ালটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।